মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলোর জোট গঠনের সিদ্ধান্ত হয়নি এখনো। তফসিল ঘোষণার পরে পরিষ্কার হবে নির্বাচনী জোটের ভবিষ্যৎ। কিভাবে সামনে নির্বাচনে আমরা একত্রিত থেকে সামনে নির্বাচনকে আমরা ফেস করতে পারি, সে আলোচনাগুলো আমাদের মধ্যে রয়েছে। না, এখনো আমরা ওই ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই না। এখন তো একমতই হই না আমরা, প্রাথমিকভাবে আমরা আলোচনা শুরু করেছি। আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে যদি সম্ভব হয়, প্রগতিশীল দল, মধ্য মধ্যপন্থী অনেকগুলো দল এখানে কাজ করছে। ডেঙ্গু সংক্রমণের ভয়ঙ্কর মাস অক্টোবর। এক মাসেই 80 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 22,000। ডিসেম্বর পর্যন্ত প্রকোপের সংখ্যা কীটতত্ত্ববিদদের। আমাদের এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী, কারণ কোনো ওষুধপাতি দেয় না। বলতাছি বারবার এই যে আমরা লোক নাই গা, আপনারা আসতেছেন না কেন ওই স্যালাইন দেওয়ার জন্য? স্যালাইন দেবো, আমরা লোক নাই গা। অন্যান্য বছর যেমন ডেঙ্গু পরিস্থিতি নভেম্বরে বেশ কমে আসতে শুরু করে, কিন্তু এবছর তা হবে না। এবছরে নভেম্বর তো থাকবেই ডেঙ্গু, ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবে। জামালপুরের মাদারগঞ্জের ঝিনাই নদীতে ডিঙ্গি নৌকা ডুবে একই পরিবারের ভাই বোন সহ 3 শিশুর মৃত্যু, এখনো নিখোঁজ আরো 2 শিশু। একটা বাচ্চা দৌড়ায় বাড়িতে এসে খবর দেয় যে বাচ্চা নদীতে পড়ে গেছে, পরে আমরা দৌড়ায় যাই খুঁজি। মারা গেছে হলো দুইজন আপন ভাই বোন, একজন হলো খালাতো বোন, আরেকজন হলো তাদের ভাগ্নি, আরেকজনকে এখনো পাওয়া যায় না, সে হলো অন্য পরিবারের লোক। দীর্ঘ 7 বছর পরও গোপালগঞ্জ ট্রমা সেন্টারে মিলছে না অর্থোপেডিক চিকিৎসা সেবা। 12 কোটি টাকা খরচে নির্মিত হাসপাতালে শুধুই মিলছে জ্বর, সর্দি আর কাশির চিকিৎসা। সমবায় প্রতিষ্ঠানগুলোতে দুর্বল তদারকিতে খোয়া যাচ্ছে গ্রাহকের অর্থ। অধিদপ্তরের জনবল বৃদ্ধি সহ দুর্নীতি বন্ধের তাগিদ। সেন্ট মার্টিনের দুয়ার খুলছে আজ থেকে। শুধু দিনে ভ্রমণের অনুমতি দেয়ায় পর্যটক খরার আশঙ্কা। জাহাজ না চালানোর ঘোষণায় দ্বীপবাসীদের মধ্যে হতাশা। অনেকদিন ধরে আলোচনা চললেও এখনো মধ্যম পন্থার রাজনৈতিক দলগুলোর জোট নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত এনসিপি সহ তারুণ্য নির্ভর কয়েকটি দলের নির্বাচনী জোট হবে কিনা তা নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে। সম্ভাব্য জোটের দলগুলোর মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও আছে বিভক্তি। নেতারা বলছেন আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে নতুন বন্দোবস্ত চান তারা। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি। বিভাজিত করা যাবে না। গত 28 ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের নেতৃত্বাধীন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সাথে জোট গঠনের কথাও শোনা যায় জোরালোভাবে। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল। রাজনীতির মাঠে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হওয়া নিয়ে। এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনায় থাকা 9টি দলের মধ্যে বাম ও প্রগতিশীল ঘরানার 6টি দলের রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চও রয়েছে। তবে কতটা সত্যতা রয়েছে এই তথ্যে? মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে জানা গেল জোটবদ্ধ হওয়া নিয়ে আলোচনা হয়েছে বেশ কয়েকবার, তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। কিভাবে সামনে নির্বাচনে আমরা একত্রিত থেকে সামনে নির্বাচনকে আমরা ফেস করতে পারি, সে আলোচনাগুলো আমাদের মধ্যে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আসলে ফিক্সড কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পেরেছি বিষয়টা এখন পর্যন্ত সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারিনি। না, এখনো আমরা ওই ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই না। এখন তো একমতই হই না আমরা, প্রাথমিকভাবে আমরা আলোচনা শুরু করেছি। আলোচনা এখনো চলমান আছে, কোনো সিদ্ধান্তে আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে যদি সম্ভব হয়, প্রগতিশীল দল, মধ্যপন্থী অনেকগুলো দল এখানে কাজ করছে। রাজনৈতিক দলগুলোর নেতারা জানান আগামী দিনে রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনতে চান তারা। ভোটের মাঠে মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলো নতুন মেরুকরণ করতে চাইলেও নানামুখী শঙ্কাও আছে। তবে তফসিল ঘোষণার পরপরই চূড়ান্ত হবে এই নির্বাচনী জোটের ভবিষ্যৎ। জোটের বিষয়টাতে এনসিপি এখনো পর্যন্ত সবার জন্যই ওপেন রয়েছে। আবার একই সাথে আমরা জোট করব কি করব না,
সেই সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে গ্রহণ করিনি। সেই সিদ্ধান্তগুলো আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমরা গ্রহণ করতে পারবো। নেতৃত্বের প্রশ্নটা তো আমরা আমাদের গণতন্ত্র মঞ্চে যেভাবে কাজ করি, কোনো একক দল কোনো নেতৃত্ব দেয় না। তো এটা আসলে ওই ধরনের কোনো একটা নির্দিষ্ট দলীয় নেতৃত্ব আমরা আর অনেকগুলো দল কাজ করবে এইরকম কোনো জোটের জায়গা আমরা এখন ভাবিনি। ফলে বিএনপির যেই রাজনৈতিক চিন্তা, জামাতের যে রাজনৈতিক চিন্তা, আওয়ামী লীগের যে রাজনৈতিক চিন্তা, জাতীয় পার্টির রাজনৈতিক চিন্তার বাইরে এসে নতুন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জোট, একটা অ্যালায়েন্স, একটা নতুন রাজনৈতিক ধারণা তৈরির জন্য আমরা চেষ্টা করছি। বিএনপি জামায়াতের রাজনৈতিক চিন্তার বাইরে যেতে চান এই দলগুলোর নেতারা, কিন্তু শেষ পর্যন্ত পুরনো এই দল দুটির আসন সমঝোতার সম্ভাবনাও আছে মধ্যমপন্থী এইসব দলের সাথে। শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে, অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গু সংক্রমণের এক ভয়ঙ্কর মাস অক্টোবর। রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 22,000 মানুষ, মৃত্যু হয়েছে 80 জনের। বিভিন্ন হাসপাতালে বাড়ছেই রোগীর সংখ্যা। কীটতত্ত্ববিদ বলছেন এবছর নভেম্বর ডিসেম্বরেও থাকবে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল অক্টোবরের শেষ 24 ঘন্টায় রোগী ভর্তি 149 জন, এর মধ্যে 128 জনই ডেঙ্গু আক্রান্ত, যা এবছর একদিনে সর্বোচ্চ ভর্তি। এই হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন 279 জন। হাসপাতাল বলছে ভর্তি রোগীদের 80 ভাগই নারায়ণগঞ্জ থেকে আসা। এছাড়া রাজধানীর ভাটারা, বাড্ডা ও ডেমরার রোগীও আছে। আমাদের এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী, কারণ কোনো ওষুধপাতি দেয় না। ডিসপেন্সাল সিরিঞ্জ কালেকশনের জন্য এটা আমার কিনে আনতে হবে, স্পষ্ট বলে দিচ্ছে আমাদের কাছে আছে, দিব না, নিয়ে আসেন। বলতাছি বারবার এই যে আমরা লোক নাই গিয়া, আমরা আপনারা আসতেছেন না কেন স্যালাইন দেওয়ার জন্য, স্যালাইন দেবো, আমরা লোক নাই গিয়া। গত বছরের 31 অক্টোবর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল 61,000, এবার তা প্রায় 70,000-এ ঠেকেছে। গত 3 মাসে আক্রান্তের সংখ্যা বেশি, আগস্টের তুলনায় অক্টোবরে দ্বিগুণ হয়েছে রোগী। ডেঙ্গু রিপিটেডলি যত হবে, অর্থাৎ আরেকটা স্ট্রেন দ্বারা 4টা স্ট্রেন আছে, কাজে 4 বার হওয়ার সুযোগ আছে, তো তত তার জটিলতা বেশি হয় এবং এটা অনেক সময় বোঝা যাচ্ছে না। মানে পেশেন্ট ভাবছে জ্বর ছেড়ে গেছে, একটু দুর্বলতা লাগছে, জ্বর বলে দুর্বলতা, কিন্তু তার ভিতরে আসলে ইতিমধ্যেই অনেক বড় ঘটনা ঘটে গেছে যেটা বুঝতে পারছেন না। ডেঙ্গু চিকিৎসায় আগের চেয়ে বেড়েছে সক্ষমতা, কিন্তু থামেনি মৃত্যু। চলতি বছর মারা গেছেন 278 জন, এর মধ্যে গত 3 মাসে মৃত্যু হয়েছে প্রায় 200 জনের। রোগী জানি ডেঙ্গু জানতে পারে তাড়াতাড়ি, এই জন্য আমরা ডেঙ্গু টেস্টটা বিনামূল্যে করেছি। হ্যাঁ, শুধুমাত্র 50 টাকার জন্য জানি কেউ টেস্ট দেরিতে না করে এবং দেরিতে না আসে। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও মশা মারার তেমন উদ্যোগ ছিল না বললেই চলে। কীটতত্ত্ববিদেরা বলছেন আরো 2 মাস থাকবে এই রোগের প্রকোপ। এখনো এই স্পর্শের ঘনত্ব ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। 15 বছর যেমন ডেঙ্গু পরিস্থিতি নভেম্বরে বেশ কমে আসতে শুরু করে, কিন্তু এবছর তা হবে না। এবছরে নভেম্বর তো থাকবেই, ডেঙ্গু ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে প্রায় 3,000। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেছে জামালপুরের মাদারগঞ্জের 3 শিশুর। ঝিনাই নদীতে ডুবে যায় একই পরিবারের ভাই বোন সহ 3 শিশু, নিখোঁজ রয়েছে আরও 2 শিশু। প্রথম দিনের মতো উদ্ধার অভিযান শেষ করে আজ আবারও অভিযানের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে অভিভাবক ছাড়াই ডিঙি নৌকা নিয়ে ঘুরতে বের হয়েছিল 5 শিশু। এমন সময় হঠাৎই নৌকা উল্টে ডুবে যায়। এ সময় শিশু ও নদী তীরবর্তীদের আত্মচিৎকারে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। উদ্ধার হয় আবু হাসান, সাইবা ও পলির মরদেহ। আল্লাহ আল্লাহ, আমার মায়ের বাজাই দিয়ে যায়, ও আল্লাহ, আমি পরে খবর পাইছি গো, আমি মোটর সাইকেল যাইতেই মোটর সাইকেল কোন ফালাই দিছি গো। মারা গেছে হলো একজনে 2 জন আপন ভাই বোন, একজন হলো খালাতো বোন, আরেকজন হলো তাদের ভাগ্নি, আরেকজনকে এখনো পাওয়া যায় না, সে হলো অন্য পরিবারের লোক।
এখনও নিখোঁজ 2 শিশু বৈশাখী ও কুলসুম। নিহতদের বয়স 10 থেকে 12 বছর। তাদের কেউ সাঁতার জানত না। এমন মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজন ও এলাকাবাসী। তাদের অভিযোগ, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর গভীরতা পাওয়ায় ঘটেছে এই দুর্ঘটনা। নৌকাতে উঠলে নৌকাতে একটা ঢেউটে বাচ্চারা নদীতে পড়ে যায়, মারা যায়। হঠাৎ নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে গেলে একটা বাচ্চা দৌড়ায় বাড়িতে এসে খবর দেয় যে বাচ্চা ওরা নদীতে পড়ে গেছে। পরে আমরা দৌড়ায় যে খুঁজি। তৈরা জাল মানে যার যা আছে নিয়ে অনেক খোঁজাখুঁজি করি, পরে আমরা পাইনি। পরে ভেড় জাল দিয়ে পুরা নদী ঘেরাও করে খুঁজছি, তাও পাইনি। একজন ডুবুরি নামে তৎপরতা চালায়। উদ্ধার তৎপরতার সময় 2 জনকে পাই একবারে গলাগলি ধরে, মানে মাটির নিচে আছে। আরেকজনকে কিছুক্ষণ পরে খুঁজে পাই। এখানে নদী আগে ছিল, এখন নদীটা চর হয়ে গেছে। ডেজারের মাটি তোলার কারণে আজকে এই ঘটনাটা ঘটে। আপাতত উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস। শনিবার সকাল থেকে নিখোঁজ শিশুদের উদ্ধারে আবারও অভিযান শুরু হবে। আমাদের কাজ 7:20 পর্যন্ত অব্যাহত ছিল। 7:20 আমাদের রাত্রিতে নিষেধ থাকাতে রাত্রিকালে আমরা এখানে কাজ আপাতত আজকের জন্য স্থগিত করছি। নিহত ও নিখোঁজ শিশুরা একই এলাকার বাসিন্দা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। নির্মাণের পর 7 বছরেও চিকিৎসা সেবা শুরু হয়নি গোপালগঞ্জ ট্রমা সেন্টারে। 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে এখন শুধু দেয়া হয় জ্বর, সর্দি, কাশির চিকিৎসা। বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও সেখানে নেই কোনো চিকিৎসক। দুর্ঘটনায় আহত রোগীদের বাধ্য হয়ে যেতে হচ্ছে ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। নাম ট্রমা সেন্টার। দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসার আধুনিক হাসপাতাল, কিন্তু এখানে ট্রমা নয়, চিকিৎসা দেয়া হচ্ছে সর্দি কাশির রোগীদের। সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে 12 কোটি টাকা ব্যয়ে ট্রমা সেন্টারটি নির্মাণ হয়। 2020 সালে ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও এখনও সেখানে শুরু হয়নি ট্রমার চিকিৎসা। বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও সেখানে নেই কোনো চিকিৎসক। 2 জন নার্স আর 1 জন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি অফিসারকে দিয়েই ট্রমা সেন্টার চলছে কমিউনিটি ক্লিনিকের মডেলে। তাই সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের ছুটতে হয় ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন আমাদের একজন ডাক্তারও নেই, 2 জন সিস্টার আছে, 2 জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে। আর মূলত পঙ্গু যে ট্রিটমেন্ট এই জায়গা হয় না। অ্যাক্সিডেন্ট হলে বলে কি খুলনা নিয়ে যান, সদর হসপিটাল নিয়ে যান। আমার শত শত লোক মারা যাচ্ছে, বলতে যে ঢাকা নিয়ে যান, খুলনা নিয়ে যান। তোমার সেন্সার চালু হলি আপনার ভাঙ্গা হাত পা ভেঙে গেলি মানুষ আসবে সারার জন্যই। অযত্ন অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়েছে নির্মিত ভবনের বিভিন্ন অংশ। নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি আর আসবাব। আমরা সাধারণ রোগীদের চিকিৎসাটা দিয়ে থাকি, যেমন হচ্ছে প্রেশার, ডায়াবেটিস, জ্বর, সর্দি, কাশি এগুলা। এখানে অ্যাক্সিডেন্টের রোগী আসবে, এগুলো ট্রিটমেন্ট হবে, তার ডাক্তার নাই আর রোগীও আসে না। সিভিল সার্জন বলছেন, প্রয়োজনীয় জনবল না থাকায় ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছে না। এখানে কোনো চিকিৎসক কর্মরত নাই, শুধুমাত্র 2 জন সিনিয়র স্টাফ নার্স আছেন। হ্যাঁ, তারাই মোটামুটি এখানে চালাচ্ছেন। তো আমরা যদি সব স্টাফদের পাই এবং যদি ঠিকমতো পরিচালনা করতে পারি, তাহলে আমার মনে হয় ট্রমা সেন্টার চালানো যাবে। দুর্ঘটনা প্রবণ হওয়ায় ঢাকা খুলনা মহাসড়কের এই অংশে 2012 সালে ট্রমা সেন্টারের প্রকল্প নেওয়া হয়। 2014 সালের মার্চে শুরু হয় নির্মাণ কাজ। এরপর 6 দফা কাজের মেয়াদ বাড়িয়ে 2018 সালের ডিসেম্বরে শেষ হয় নির্মাণ কাজ। জারিন অর্নি, যমুনা নিউজ। 8 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য সীমিত আকারে খুলছে সেন্ট মার্টিনের দুয়ার। তবে পর্যটক খরার আশঙ্কায় জাহাজ চালানো শুরু না করার ঘোষণা দিয়েছেন মালিকরা। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দেশের একমাত্র প্রবাল দ্বীপে নভেম্বরে শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। দিনে মাত্র 2000 ভ্রমণ পিপাসু সুযোগ পাবেন যাওয়ার, তবে মানতে হবে সরকারি 12টি নির্দেশনা। এদিকে সরকারি নির্দেশনার পাশাপাশি বিভিন্ন কড়াকড়ির কারণে পর্যটক খরার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই জাহাজ চালানো শুরু না করার সিদ্ধান্ত কথা জানিয়েছে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এমন ঘোষণায় সেন্ট মার্টিনের ব্যবসায়ীদের প্রস্তুতিও পড়েছে শঙ্কার মুখে।
সবুজ পাহাড়, বয়ে চলা সাঙ্গু নদী আর ঝর্ণার স্ফটিক ধারা, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক ভুবন বান্দরবান। দীর্ঘদিন পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে থানচি তিন্দু রোড। এতে আবারও সরগরম হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। ভ্রমণ পিপাসুদের জন্য রেমাক্রি ও নাফাখুম পুরোপুরি উন্মুক্ত করার দাবি পর্যটক ও স্থানীয়দের। সবুজ পাহাড়ে মেঘের খেলা, সাঙ্গু নদীর আঁকাবাঁকা স্রোত আর ঝর্ণার কলকল ধ্বনি, প্রাকৃতিক সৌন্দর্যের রানী বান্দরবান এখন পর্যটকদের পছন্দের শীর্ষে। দীর্ঘদিন পর খুলে দেওয়া হয়েছে থানচি এলাকার তমাতুঙ্গি রাজাপাথর। বান্দরবান শহর ছাড়াও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন পর্যটকরা, উপভোগ করছেন নৈসর্গিক সৌন্দর্য। থানচির অদূরে তমাতুঙ্গি ভিউ পয়েন্টে ভিড় করছেন বাইকাররা। এসে খুব ভালো লাগছে, পরিবেশটা খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগছে। তবে এই যে আমাদের প্রকৃতিটাকে প্রকৃতির মতো করে রাখলেই ভালো হবে। বান্দরবানের যে সৌন্দর্য সেটা এতই আলাদা, এত ইউনিক আর এত মাইটি যে আসলে বলে শেষ করা যাবে না। সাঙ্গু নদীর স্রোত ভেদ করে রোমাঞ্চকর বোট জার্নি উপভোগ করছেন পর্যটকরা। তিন্দুর বিখ্যাত রাজাপাথর দেখতেই তাদের উচ্ছ্বাস বেশি। এছাড়া বাংলার নায়াগ্রা খ্যাত রেমাক্রি ঝর্ণার মনোমুগ্ধকর দৃশ্যে আনন্দে মাতোয়ারা পর্যটকরা। অসাধারণ, মানে এটা আসলে যারা আসেন নাই তাদেরকে আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। সৃষ্টিকর্তা নিজের হাতে বানানোর যেই মহিমাটা এটা আসলে এখানে পাওয়া গেছে। বান্দরবনের এই রিমাক্রির জলপ্রপাত আজকে সত্যি দেখলাম, আসলেই ভিউটা কিন্তু অসাধারণ। বর্তমানে প্রশাসনের অনুমতি রাজাপাথর পর্যন্ত থাকলেও পর্যটকরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পৌঁছে যাচ্ছে রেমাক্রি ও নাফাকুম পর্যন্ত। তাই দ্রুত এসব পর্যটন এলাকা উন্মুক্ত করার দাবি পর্যটক ও স্থানীয়দের। পর্যটন লস করে আপনি প্রকৃতি রক্ষাও করতে পারবেন, এটা সাময়িক, আলটিমেটলি এটার কোনো লাভ হবে না। আমাদের এই জায়গাগুলো এত সুন্দর, মানুষজন খুব ভালো, চমৎকার, আমাদের গাইড খুব ভালো, আমাদের হেল্প করেছে। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ। কুষ্টিয়া শহরের দিনের আলোয় একে একে 3টি জুয়েলার্সে শাটার ভেঙে স্বর্ণলুটের ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর চক্রের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে ব্যবসায়ী মহলে। শহরে পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা। শহরের সিঙ্গার মোড় এলাকার মাহাতা প্লাজা সিসি ক্যামেরার ফুটেজেই ধরা পড়েছে একে একে 3টি দোকানে স্বর্ণ চুরির ঘটনা। সকাল 8টার দিকে জুয়েলার্সের শাটার বাঁকা করে দুজন চোর, তাদের একজন বাইরে পাহারায় থেকে অন্যজন ভেতরে ঢুকে চুরি করে মালামাল। 3টি স্বর্ণের দোকান থেকে আনুমানিক 18 লাখ টাকা মূল্যের স্বর্ণ এবং রূপা চুরি হয়েছে। তদন্ত করে এই চক্রকে ধরার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমার 2 ভরি চায়না সোনা নিয়ে গেছে আর 70 ভরি চাঁদি নিয়ে গেছে। মোটামুটি ওইদিকে হলেও 2 ভরি চায়নার দাম প্রায় 4 লাখের উপরে। যত প্রকার চাঁদির জিনিসপত্র ছিল সবই চুরি হয়ে গেছে, যার আনুমানিক বাজার মূল্য 8.5 লাখ 9 লাখ টাকার মতো হবে। পুলিশরা এসে আমার দোকান খোলাইছে, আর দোকান খুললাম, দোকানে আমার ডয়ার মাস সবাই ভাঙা চোরা রয়েছে, আমার 8-9 আনা সোনার মতো হয়ে গেছে। দিনের আলোয় এভাবে চুরির ঘটনায় দুশ্চিন্তায় ভবন মালিক সহ স্বর্ণ ব্যবসায়ীরা। বিশেষ করে শত কোটি টাকার স্বর্ণপট্টির দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ভাবিয়ে তুলেছে তাদের। এই অবস্থায় পুলিশি টহল বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। সিকিউরিটি গার্ড অবশ্য বাইরে, আমাদের ভেতরে নাই, বাইরে আছে, ওটা প্রত্যেকদিন রাত্রেই থাকে। সিকিউরিটি ব্যবস্থাটা যদি ভালো না হয় আমাদের রাত্রের ঘুম একেবারেই মানে দুশ্চিন্তার কারণ হয়ে যায়। প্রশিক্ষণ বা ভালো একটা কোম্পানির থেকে ভালো নাইট গার্ড রাখা যায়, তাহলে একটু সিকিউরিটি হয়তো বা পাওয়া যেতে পারে। আমাদের বিজনেসে তো ধস নেমেছে, কারণ সোনার দাম অনেক বেশি, যার যাচ্ছে সে তো নিঃস্ব ফকির হয়ে যাচ্ছে। কুষ্টিয়াতে এই চুরির একটা সুরাহা হোক বা একটা ধরা হোক এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সমস্ত মালামালগুলো উদ্ধারের জন্য আমি দাবি জানাচ্ছি। তবে পুলিশ বলছে চোর চক্রকে আইনের আওতায় আনতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ঘাটনের মাঝে আছে, আপনারা যদি তথ্য নেন, আমাদের খোকসা থানাতেও একটা চুরির ঘটনা ঘটেছে এবং আমরা শনাক্ত করতে পেরেছি। তো আমরা তালিকাভুক্ত যেসব বা এর আগে যারা চুরি সংগৃহীত করেছে এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং অভিযান অব্যাহত আছে। পুলিশের হিসাবে 2024-এর আগস্টের পর থেকে শহরের বিভিন্ন স্থানে চুরির ঘটনায় 12টি মামলা হয়েছে। কোনো চুরির ঘটনায় মামলা করেনি ভুক্তভোগীরা।
চক্রটাকে আসলে আমাদের ধরা উচিত, নালে পারে তো আমাদের দিনের পর দিন আজ আমার করবে কাল আরেকজনের বিভিন্নভাবে করতে থাকবে। আস্থাভাজন মনে করতেছি না, নৈশ প্রহরী বা সেফটি মনে করি না আমাদের নিজেদেরকে। জেলা জুড়ে চুরি ডাকাতি রুখতে পুলিশি নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে বিশেষ অভিযান শুরুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। উদ্দেশ্য মহৎ, যৌথ উদ্যোগে একত্রিত হবে পুঁজি, আর সেই তহবিল দিয়ে বাস্তবায়ন হবে নতুন উদ্যোগ, মিলবে কর্মসংস্থান, নিশ্চিত হবে অর্থনৈতিক মুক্তি। কিন্তু সমবায় বা যৌথ এই প্রচেষ্টায় সুফল মিলেছে কতটুকু? নানা অনিয়ম এবং লুটপাটে বিপর্যস্ত সমবায় খাত, দুর্বল তদারকি ব্যবস্থায় খোয়া যাচ্ছে সাধারণ মানুষের অর্থ। এমন প্রেক্ষাপটে পালিত হচ্ছে জাতীয় সমবায় দিবস। এবারের প্রতিপাদ্য সাম্য ও সমতায় দেশ করবে সমবায়। রিপন মোহাম্মদের রিপোর্ট। রাজধানীর দারুস-সালাম এলাকায় মিরপুর সড়কে চোখ রাখলেই দেখা মিলবে বিপণী বিতান, বড় সাইনবোর্ডে লেখা সমবায় বাজার। এই বিক্রি কেন্দ্রে আছে হরেক রকম পণ্য, কিন্তু সমবায়ীদের অংশগ্রহণ নেই বললেই চলে। অথচ এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্যই ছিল ন্যায্য মূল্যে বিক্রি হবে সমবায়ীদের পণ্য, ভাঙবে বাজার সিন্ডিকেট। না, সমবায়ীদের আমরা বাইরে থেকে বিভিন্ন থেকে ডিলার থেকে আমরা মাল নিই, বিভিন্ন কোম্পানি ডিলার প্রতিনিধিরা আসে, ওনাদের কাছ থেকে আমরা মাল নিই। তদারকি এবং সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে বন্ধ হয়ে গেছে ভালো এই উদ্যোগ। শুধু সমবায় বাজারই নয়, সমবায় ব্যবস্থায় ফেরেনি শৃঙ্খলা। দেশে নিবন্ধিত সমিতির সংখ্যা 1,74,000। আগের বছরের তুলনায় সমিতির সংখ্যা কমলেও কিছুটা বেড়েছে সদস্য সংখ্যা এবং সঞ্চয়ের পরিমাণ। কিছু টাউট বাটপার নেতৃত্বে আসে, এই তারা কুক্ষিগত করে সাধারণ মানুষকে তারা প্রতারণা করে। এই সমস্ত টাউট বাটপার যারা আছে তাদের কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তাদের একটা সমঝোতা থাকে। কাজেই দেশের রাজনৈতিক পরিবর্তন হইলেও, কোনো কিছু হইলেও এই সমস্ত যারা নেতৃত্বের নামে লুটপাট করে, প্রতারণা করে, তাদের কিন্তু বিচার সালিশ কোনোদিনও কখনো হয় না, দুই একটা ব্যতিক্রম ছাড়া। প্রান্তিক পর্যায়েও থেমে নেই অব্যবস্থাপনা। ধরা যাক রাজবাড়ির কথা। নিজ জেলাতেই সেলিনা পারভিন সমবায় কর্মকর্তা, তার বিরুদ্ধে ঘুষ লেনদেন, অবৈধ সম্পদ অর্জনে নানা অভিযোগ উঠেছে। সমবায় অধিদপ্তর থেকে তদন্ত কমিটি করেই দায়িত্ব শেষ। আলোর মুখ দেখছে না সেই রিপোর্ট। বেশিরভাগ জেলাতেই আছে এমন নানান অনিয়মের চিত্র। ক্ষুদ্র সমবায়ীদের অর্থ নিয়ে লাপাত্তার ঘটনাও অহরহ। 68% টাকা নিয়ে যাচ্ছে, বিভিন্ন তহবিলে চলে যাচ্ছে ট্যাক্স টুক্সের ভিতর। তাহলে সমবায়ীরা কি পাবে? একদিকে সমবায় সমিতির ইমেজ প্রবলেম আছে, অনেক দুশ্চরিত্র মানুষের ভিতর ঢুইকা সমিতি করে টাকা পয়সা লুটপাট করছে, সেগুলি তো বিচার আচার তাদের হাতে ছিল। কই আইডিএলের বিচার হয়েছে, শফিক ঘুরে বেড়াচ্ছে এই দেশে, ম্যাক্সিমের লোকদের বিচার হয়েছে, ওই আমাদের ডেস্টিনির লোকদের বিচার হয়েছে, তো এগুলি তো বিচার আচার করলেন না। সমবায়ে ঘটেছে বড় বড় অনিয়ম। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভে বিনিয়োগ করে 1300 কোটি টাকা ফিরে পায়নি গ্রাহক। সমবায় প্রতিষ্ঠান কাল্প থেকে লুট হয়েছে 100 কোটি টাকার বেশি। আজিজ কোঅপারেটিভ থেকে পাচার হয়েছে গ্রাহকদের 300 কোটি টাকা। তাদের যে অডিট হচ্ছে এই সম্পর্কে কোনো ধারণা নাই, তাদের হিসাব ঠিক মতো রাখা হচ্ছে কিনা এগুলো সম্পর্কে সাধারণ যারা অশিক্ষিত মানুষজন আছে অনেকেরই এই সম্পর্কে কোনো ধারণা নাই। আমরা এই সকল বিষয়েও এখন আমরা ট্রেনিং দিচ্ছি। সমবায়ীদের পণ্যগুলো আসলে এখানে তুলে ধরার কথা এই বাজারে, কিন্তু সেগুলো হচ্ছে না, বা তারা অন্য কোনো কার্যক্রম চালাচ্ছে। তো তখন আমাদের স্বাভাবিকভাবে এগুলো আমরা রাখতে পারছি না। তো এখন আমাদের নিরীক্ষাগুলোও কিন্তু ডিজিটাল ব্যবস্থাপনায় হবে। মানে এই জায়গাটাতেও আমাদের আসলে খুব ফাঁকি দেওয়ার স্কোপ আর থাকবে না। জনবল সংকটে ব্যাহত হচ্ছে সমবায় অধিদপ্তরের স্বাভাবিক কার্যক্রম। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের অফিসগুলোর দুর্নীতিও বন্ধ করা জরুরি। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। পুকুর আর সাঁতার যেন গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। একসময় 2000-এরও বেশি পুকুর থাকলেও আজ প্রায় পুকুরবিহীন নগরী ঢাকা। তাই তো রাজধানীর বুকে কিংবা শহরের কোনো প্রান্তে পুকুরের অস্তিত্ব মানেই নগরবাসীর উচ্ছ্বাস আর উচ্ছলতা। বাবার হাত ধরে সন্তানের সাঁতার শিখতে আসা কিংবা দল বেঁধে তারুণ্যের ঝাপাঝাপি সবই হয় সেই পুকুরকে ঘিরে। তেমনি এক পুকুর রাজধানীর আফতাবনগরের সামাদ সাহেবের পুকুর, যার গল্প জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ক্যামেরায় ছিলেন SRS আলী।
মাঝ আকাশে হেমন্তের তপ্ত সূর্য, হাসপাস প্রাণ প্রকৃতির, এরই মাঝে একটু শীতলতা আর স্বস্তির খোঁজে দুরন্ত শৈশব। এমন দৃশ্য গ্রামের পরিচিত ছবি, কিন্তু কংক্রিটেড শহরে যেখানে জলাধারের আকাল, সেখানে কোথায় এমন সুবিশাল পুকুর পাড়? রাজধানীর আফতাবনগরের শেষ প্রান্তে প্রায় ৩ বিঘা জায়গা জুড়ে এই পুকুরের অবস্থান। সামাদ সাহেবের পুকুর নামেই চেনেন আফতাবনগর, বাড্ডা, বনশ্রী ও এর আশপাশের এলাকার বাসিন্দারা। সাঁতার ও ব্যবহার সূত্রে পুকুরটি হয়ে উঠেছে কয়েক প্রজন্মের মিলনস্থল। আমাদের অনেক ভালো লাগে, আমরা প্রতি সপ্তাহে শুক্রবার ছুটি পেয়ে, স্কুল ছুটি পেয়ে আসি। আমাদের আশেপাশে ওরকম পুকুর টুকুর নাই, তো এখানে পুকুরটা আছে, আসি কাকার কাছে। গ্রামের ফিল আসে যে আমরা গ্রামে আছি, আবার যে সবাই একসাথে মজা করতেছি, ডুবাচ্ছি। এটা আমাদের জন্য একটা ব্লেসিং। আমি জানি না এটা কতদিন থাকবে, তো যতদিন আছে ততদিন এটা আমরা ইউটিলাইজ করছি, এনজয় করতেছি সুইমিংটাকে। এই যে বাচ্চাদের সাঁতার শেখার বাবা, আমি ওয়েট করি, আর ওরা খুব মজা করে বাচ্চাদের সাথে। পানি অনেক বাচ্চারা আসা যাওয়া করে, এখানে বাচ্চাদের সাথে খেলা হয়, নতুন এক্সপিরিয়েন্স হয়, বাচ্চাদের একটা নতুন লার্নিং হচ্ছে এখানে আসার সুবাদে। এটা একটা আমাদের জন্য বড় অপরচুনিটি। সুইমিং পুলে হয়তো বা যেতে সেক্ষেত্রে একটা এক্সপেন্সিভ, আবার টাইমিংয়ের ব্যাপার থাকে। পুকুরের মালিক আব্দুস সামাদ বলছেন, পৈতৃক এই জমি ভরাট করেননি তিনি। শহরের মানুষের চিত্ত বিনোদনের বন্দোবস্ত আনন্দ যোগায় তাকে। এটা আমরা পুকুর নিজেরা কাইটে রাখছি, পুকুর মাঠে কাইটে চতুর্পার ভাঙা চারবাদি এটা রাখছি। আমার সে ভালোই লাগে, আর গোসল করে বাচ্চা করে লয়ে আসে, মুরব্বীরা সাঁতার শেখায়, এটা ভালোই তো লাগে। কয়েক দশক আগেও ঢাকায় হাজারের বেশি পুকুর ছিল, কালের পরিক্রমায় সেই সংখ্যা নেমেছে হাতে গোনা কয়েকটিতে। শহুরে জীবনের ব্যস্ততা পেরিয়ে গ্রামীণ জীবনের স্বাদ আর স্বচ্ছ শীতল পানিতে গা ভাসাতে শহুরে মানুষরা এখানেই ভিড় করেন। তাদের প্রত্যাশা, ঢাকার অন্যান্য জলাশয়ের মতো সামাদ কাকার এই পুকুরটিও যাতে ভরাট না হয়ে যায়, দখল না হয়ে যায়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে চলছে জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায়। আয়োজন সম্পর্কে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, কেমন দেখছেন সাঁতার প্রতিযোগিতার কার্যক্রম? অংশগ্রহণকারীদের উপস্থিতি কেমন? না, এই মুহূর্তে এখনো আসলে দূরপাল্লার যে সাঁতারটি শুরু হওয়ার কথা রয়েছে সেটি এখনো শুরু হয়নি। মূলত সেটি ঠিক 9টা বাজার পরপরই মূলত নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান উদ্বোধন করার পরপরই সেটি শুরু হবে। এবং সেখানে যদি অংশগ্রহণের কথা বলি, সেখানে মূলত প্রায় পুরুষ ক্যাটাগরিতে 23 জন দৌড়বিদ অংশ নেবেন। এর পাশাপাশি 12 জন নারীবিদ রয়েছেন যারা এই জাতীয় দূরপাল্লা সাঁতারে অংশ নেবেন। সেই সাঁতারটি মূলত হচ্ছে এই খরস্রোতে যে নদীটি রয়েছে মুন্সিগঞ্জ অবস্থিত, যে ধলেশ্বরী নদী, ঠিক সেটির বুকে মূলত এই জাতীয় দূরপাল্লার যে সাঁতার প্রতিযোগিতা সেটি অনুষ্ঠিত হবে। এখানে যদি বলি, ছেলেদের জন্য প্রায় 10 কিলোমিটার তারা পথ অতিক্রম করবেন, আর নারীদের জন্য তারা 7 কিলোমিটার নদী পথ অতিক্রম করে তারা মূলত তাদের যে সাঁতার জাতীয় যে দূরপাল্লার যে সাঁতার প্রতিযোগিতা তা সম্পন্ন করবেন। তবে এখন পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, ফলে এখনও আমরা অংশগ্রহণকারী যারা রয়েছেন তারাও মূলত তাদের প্রস্তুতি সম্পন্ন করছেন, এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যে প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরপরই তারা তাদের যে 21তম জাতীয় দূরপাল্লার যে সাঁতার প্রতিযোগিতা সেটি শুরু হবে। সেখানে আমরা যদি বলি, সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী সহ এবং বিভিন্ন ক্লাবের পক্ষ থেকেও আমরা জানি যে প্রায় অর্ধ শতাধিকের মতো প্রতিযোগীরা তারা এবারের সাঁতারে অংশ নেবেন। আর যেটা হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেটি শুরু হলেই আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাতে পারব। বাজারে সবজির উচ্চ দরে নাজেহাল ক্রেতা। আগাম শীতকালীন ফলন উঠলেও দাম কমছে না। অন্যদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদনে ঘাটতি ও লোকসানের কথা বলছেন চাষিরা। উত্তরের মাঠ ও হাট ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন। বাজারে গিয়ে অস্বস্তিতে পড়ছেন ভোক্তা, কারণ সবজি কিনতেই পকেট খালি হয়ে যাচ্ছে। 60 টাকার নিচে মিলছে না গ্রীষ্মকালীন পটল, করলা, ঝিঙে, বেগুন। আগাম শীতকালীন শাকসবজির মধ্যে
বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি, বরবটি ও শিমের যোগান শুরু হয়েছে। বাজার দর ৮০ থেকে ১০০ টাকা কেজি। বেশি দামের কারণে কিনতে পারছেন না মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। ৭,০০০ টাকা বেতন পাই মাসে, দোকানে থাকি। ৭,০০০ টাকা দিয়ে আমার পরিবার কিভাবে চলবে? আমরা মানে এমন অসুবিধার ভিতরে আছি তার বলার শেষ নেই। যেখানে হাফ কেজি সেখানে হলো ২৫০ গ্রাম। বেগুন এখন অনেকটাই দাম বেশি, তারপরে এক পিস কপি নিতে গেলে সাধারণ মানুষের ভাবতে হবে যে ৮০ টাকা দিয়ে নেব। এক পিস পাতাকপির দাম চাচ্ছে ৬০ টাকা, যেটা ওজন ১ কেজিরও কম। প্রত্যেকটা জিনিসের দামই বেশি। উত্তাপ কমাতে কোমর বেঁধে মাঠে নেমেছেন উত্তরের চাষিরা। নওগাঁ, দিনাজপুর ও জয়পুরহাটে আগাম আলু চাষ শুরু হয়েছে, কিন্তু প্রতিকূল আবহাওয়ায় তৈরি হয়েছে অস্থিরতা। সিজনে প্রথমে যে সময় ফসল ছিল সেই সময় মনে করো বৃষ্টি কিছু মার গেছে, এক ফসল ২-৩ বার করে মানে আরজা লাগিছে, এই বিশেষ করে কপি আর এই মূলা পালঙ্গের ফসলটা। আগাম তো করাই যায়নি, এই বৃষ্টি করা যায় নাকি, বীজ ফেলা হলো নষ্ট হয়ে গেছে। তো এখন মনে করো যেটা নতুন আবার এই বৃষ্টির পরে যেটা করা হচ্ছে এটা কেবল হয়ে উঠছে আর কি। অতিরিক্ত বর্ষা হলে গাছ পচে যায়, মাটিতে নোনা লাগে, নোনার কারণে গাছ নষ্ট হয়ে যায়। এই জন্যে মানে অনেক ক্ষতি হয়ে যায়, কপির গাছের অনেক ক্ষতি হয়ে যায়। অনেক ক্ষতি। এই শাক তো কপি এগুলা তো ভরপুর আমাকে এখানে নামে যেত, এই বর্ষার জন্যই লেটে গেছে এই সাইডে। আগামীতে যেটা হচ্ছে সেটাই নষ্ট। আবহাওয়ার কারণে একটু উৎপাদন ফলন কম আর কি, কারণ গরমের তাপমাত্রাটা বেশি আর কি। তাপমাত্রা বেশির কারণে সব ধরনের সবজি উৎপাদনটা একটু কম। উৎপাদন বাড়াতে চাষিদেরকে সহযোগিতা দেয়া হচ্ছে, দাবি কৃষি বিভাগের। অল্প দিনে যোগান বাড়বে বলছেন এই কর্মকর্তা। প্রণোদনাও দিয়েছি, শীতকালীন শাকসবজি প্রণোদনা দিয়েছি আমরা প্রায় ৪,২০০ জন চাষিকে। ৪,২০০ জন চাষি ১ বিঘা করে জমিতে তারা বীজ এবং সার প্রণোদনাও দিয়েছি, শীতকালীন শাকসবজি প্রণোদনা দিয়েছি আমরা প্রায় ৪,২০০ জন চাষিকে। ৪,২০০ জন চাষি ১ বিঘা করে জমিতে তারা বীজ এবং সার প্রণোদনা পাচ্ছে। উৎপাদনের ঘাটতি পূরণে সরকারি প্রণোদনা বাড়ানোর দাবি চাষিদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। সাগর নদীতে জাল ফেলার উপর নিষেধাজ্ঞা উঠেছে ২৬ অক্টোবর। বাজারে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতা? দেবাশিস, দীর্ঘ ২২ দিন পর মাছ ধরতে আবারও জেলেরা সাগরে গিয়েছিলেন। তবে আজকে ৩-৪ দিন যাবত তারা আসলে যে মাছ পাচ্ছেন বা যেটি পাওয়ার কথা ছিল সে পরিমাণ মাছ পাচ্ছেন না বলে অভিযোগ করছেন যারা আড়তদার রয়েছেন বা যারা বোট মালিক রয়েছেন তারা সকলে। আমরা সকালে চট্টগ্রামের এই ফিশারি ঘাটে এসেছি। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি মূলত ইলিশের যে ১ কেজি বা আধা কেজি উপরে যে সমস্ত মাছগুলো রয়েছে সে মাছগুলো কিন্তু আমরা দেখতে পাইনি। অর্থাৎ অন্যান্য সময়ের তুলনায় এই বছর আজকের দিনে অনেক ছোট ছোট মাছ এসেছে এবং দেখতে পাচ্ছেন মাছের যে আকারগুলো সেগুলো অনেক ছোট এবং এই মাছগুলো কেজি প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। এগুলো একেবারেই ছোট মাছ বলা যায় এবং যে বড় মাছগুলো সেগুলো কিন্তু ২২০০-২৫০০ টাকা প্রতি কেজি বিক্রি করা হয়। ফলে এই যে মাছের যে দাম সেটি নিয়েও কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তারা অনেক বেশি অভিযোগ করছিলেন যে এত মাছ ধরার পরেও মাছের দাম কিন্তু কমছে না। ফলে এই যে ইলিশ খাওয়ার মানুষের মধ্যে যে একটি আকাঙ্ক্ষা ছিল সেটি কিন্তু পূরণ হচ্ছে না এবং মানুষজন বলছিলেন জাতীয় ইলিশ হওয়া সত্ত্বেও কিন্তু অধিকাংশ মানুষই এই দামের ঊর্ধ্বগতির কারণে তারা কিনতে পারেন না। ফলে আমরা দেখেছি খুচরা বাজারগুলোতে দামের অনেক বেশি হওয়ায় ক্রেতা যারা রয়েছেন তারা অনেক বেশি ক্ষুব্ধ। এখানকার আড়তদার যারা রয়েছেন তারা বলছিলেন যে বোটের যে সমস্ত খরচ বা তেল খরচ সহ যে আনুষঙ্গিক খরচগুলো রয়েছে সবকিছু মিলিয়ে তাদের আসলে পোষাতে অনেক বেশি কষ্ট হচ্ছে, এমনটা অভিযোগ করা হচ্ছে। সবকিছু মিলিয়ে বলতে পারি এবং আজকে অন্তত যারা বোট মালিক বা আড়তদার রয়েছেন তারাও অনেক আশা করছিলেন যে অনেক বড় মাছ উঠবে এবং পরিমাণে আরো বেশি মাছ ওঠার কথা ছিল, কিন্তু সেই পরিমাণ মাছ না ওঠায় বোট মালিক যারা আড়তদার রয়েছেন তারা অনেক বেশি হতাশ। দেবাশিস, ধন্যবাদ অভিযুক্ত হবার জন্য।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20-তে 9 উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে 1-1 সিরিজ সমতা এনেছে স্বাগতিকরা। লাহোরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের দাপটে মাত্র 110 রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 25 রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। পাকিস্তানের পক্ষে ফাহিম আশরাফ 4 ও সালমান মির্জা নেন 3 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে সাইম আউবের 41 বলে 78 রানের হার না মানা ইনিংসে 41 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। 18 বলে অপরাজিত 11 রানের ইনিংসের পথে বিশ্ব রেকর্ড গড়েন বাবর আজম। রোহিত শর্মাকে ছাড়িয়ে এই সংস্করণের সবচেয়ে বেশি 4234 রানের রেকর্ড নিজের করে নেন সাবেক পাকিস্তান অধিনায়ক। বিসিবির সাথে প্রায় 1.5 যুগের সম্পর্কে ইতি টানলেন গামিনী ডি সিলভা। শুক্রবার রাতে নিজ দেশ শ্রীলঙ্কায় ফিরে গেছেন এই পিচ কিউরেটর। 2010 সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে কাজ করেছেন গামিনী। এরপর চলতি বছরের জুলাইতে নতুন করে 1 বছরের জন্য চুক্তি নবায়ন করা হয় তার। মিরপুর থেকে বদলি করে পাঠানো হয় রাজশাহীতে, যদিও সেই মেয়াদ শেষ হওয়ার আগেই এবার তাকে বিদায় করছে বিসিবি। নিম্নমানের উইকেটের জন্য বছরের পর বছর সমালোচনার তোপে পড়েছেন এই কিউরেটর। যদিও দীর্ঘ প্রায় 16 বছর স্বপদে বহাল ছিলেন এই লঙ্কান। দ্রুতই আনুষ্ঠানিকভাবে গামিনীর সাথে চুক্তি শেষের বিষয়ে জানাবে ক্রিকেট বোর্ড। গাজায় যুদ্ধ শেষ হলেও কাটছে না বিপর্যয়। পুরোপুরি ধসে পড়েছে গাজার অর্থনৈতিক অবকাঠামো। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে বেশিরভাগ ব্যাংক, পুড়ে গেছে নোট। কিছুটা সচল ব্যাংকগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় অপেক্ষা করেও খালি হাতে ফিরে যাচ্ছেন অনেকে। প্রতিদিনের লেনদেনের মতো সামান্য অর্থ জোগাড়েও হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বাধ্য হয়ে চড়া সুদে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ উত্তোলন করছে নিরুপায় ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতির গড়িয়েছে 2 সপ্তাহের বেশি সময়। একটু একটু করে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে গাজাবাসীদের জীবনে। কিন্তু যুদ্ধবিধ্বস্ত নগরীতে ধ্বংস হওয়া ভবনের পাশাপাশি ভেঙে পড়েছে দেশটির অর্থনৈতিক অবকাঠামো। ধীরগতিতে হলেও চালু হয়েছে প্রশাসনিক কার্যক্রম, খুলেছে দোকানপাট, নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার। তবে দৈনন্দিন লেনদেনের জন্য ন্যূনতম অর্থ জোগাড় করতে হিমশিম খাচ্ছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অধিকাংশ ব্যাংক। জ্বলে গেছে বেশিরভাগ নোট, গলে গেছে মুদ্রা। নেই পর্যাপ্ত অর্থ সরবরাহ। প্রতিদিনই নিজের জমানো কিংবা পারিশ্রমিকের টাকা তুলতে ভোরের আলো ফোটার আগেই ব্যাংকের সামনে দীর্ঘ লাইনে সাধারণ মানুষ। মানুষজন ফজরের নামাজের পর থেকে এখানে এসে লাইনে দাঁড়িয়েছে। 1000 শেকেল তুলতে চাইলেও দেয়া হয়েছে মাত্র 400-500 শেকেল। এই অল্প অর্থ তুলতেই দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে। জটিল প্রক্রিয়ার কারণে অনেকে সারা দিন লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরে যাচ্ছে। হামলায় ব্যাংকের সাথে টাকাও ধ্বংস হয়ে গেছে, নোটগুলো সব জ্বলে গেছে। চালু থাকলেও বেশিরভাগ ব্যাংক থেকেই তোলা যাচ্ছে না নগদ অর্থ। যৎসামান্য রয়েছে সেগুলোতে এক দফা অর্থ উত্তোলন করতেই ধর্ণা দিতে হচ্ছে 3 থেকে 4 দিন ধরে। এরপরও অনিশ্চিত টাকা পাওয়ার সম্ভাবনা। বাধ্য হয়ে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের শরণাপন্ন হচ্ছে মানুষ। ব্যাংকে কোনো নগদ অর্থ নেই, আসলে শুধু কাগজপত্র সইয়ের মাধ্যমে লেনদেন চলছে। টাকা জোগাড় করতে নগদ অর্থ আছে এমন ব্যবসায়ীদের কাছে ছুটছে অনেকে। মূল অর্থের 30 থেকে 40% কেটে রেখে বাকিটা আমাদের হাতে দিচ্ছে তারা। এভাবেই নিরুপায় হয়ে জীবন কাটাচ্ছি আমরা। তবে প্রবল এই অর্থ সংকটকে কাজে লাগিয়েও লাভবান হচ্ছেন অনেকে। পুরনো জরাজীর্ণ নোট সংগ্রহ করে তা পুনরুদ্ধারের চেষ্টা করছে কেউ কেউ। এরপর তা বিক্রয় করছে নগদ অর্থ প্রদানকারী ব্যবসায়ীদের কাছে। বেশিরভাগ নোটগুলো ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। আমি যতটুকু সম্ভব এগুলো ঠিক করে চালানোর চেষ্টা করি। আমাদের কাছ থেকে বাধ্য হয়ে কমে নোটগুলো কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা। আমি এ কাজ করে দৈনিক 20 থেকে 30 শেকেল উপার্জন করতে পারি। তা দিয়েই কোনো রকমে দিন যাপন করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি উপত্যকায় পুনরায় অর্থ সরবরাহের বিষয়টি। এদিকে গাজায় নগদ অর্থ সরবরাহের ইস্যুতে কোনো রকম মন্তব্য করেনি উপত্যকায় ত্রাণ প্রবেশের দায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক শাখা কোঅর্ডিনেশন অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটরিজ বা কোগেট। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দীর্ঘদিন পর নিজের পছন্দের খাবার বাবার হাতে আস্ত মুরগি দেখে আনন্দে আটখানা 3 শিশু। কোনোভাবেই থামছে না লাভঝাপ উল্লাস। এক মুঠো খাবার, পছন্দের ফল হাতে পেয়ে সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জানাচ্ছেন নিষ্পাপ শিশুরা। ফিলিস্তিনি শিশুদের এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দীর্ঘ সময় ধরে ক্যানজাত খাদ্য, ডাল, এমনকি উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা ফিলিস্তিনিরা
শত অনিশ্চয়তার মাঝেই একটু একটু করে ফিরছে স্বাভাবিক জীবনে। ঘরের এক কোণে বসে আপন মনে খেলছিল ছোট্ট 3টি শিশু। আস্ত একটি মুরগি হাতে চুপি চুপি শিশুগুলোর দিকে এগিয়ে যাচ্ছে তাদের বাবা। আচমকা পিছনে ফিরে বাবাকে দেখে শুরু হলো বাঁধ ভাঙা উল্লাসের লাফঝাপ। নিষ্পাপ উচ্ছ্বাসে বাবার হাত থেকে আস্ত মুরগিটি হাতে নেয় এক শিশু। খুশি সামলাতে না পেরে লাফঝাপে ব্যস্ত আরেকজন। কৃতজ্ঞতায় আল্লাহর উদ্দেশ্যে সেজদা দিচ্ছে আরেক শিশু। দীর্ঘ 1 বছর পর পেট পুরে খেতে পারবে এই ভেবে বাঁধ ভাঙা আনন্দ তাদের। দীর্ঘদিন না পেয়ে আরেক শিশু ভুলেই গেছে পছন্দের ফল আপেলের নাম। 6 মাস পর জুটেছে এক মুঠো ভাত, একটু আঙুর। তাই খাবার আগে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছে শিশুরা। স্পর্শকাতর এই ভিডিওটি নিজেদের সোশ্যাল হ্যান্ডেল এক্সে পোস্ট করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরই মাঝে যা ভাইরাল হয়েছে ব্যাপকভাবে। যুদ্ধ শুরু হবার পর থেকে ক্যানজাত খাবার, ডাল, আটা, তরল খাবার যখন যা ভাগ্যে জুটে তাই খেয়ে কোনো রকমের দিন যাপন করেছে গাজাবাসীরা। জীবন বাঁচাতে খেতে হয়েছে ডাস্টবিন থেকে কুড়িয়ে নেওয়া উচ্ছিষ্ট পর্যন্ত। যুদ্ধবিরতির পরও শর্ত ভেঙে বিপর্যস্ত গাজায় অভিযান চালিয়েছে আইডিএফ। ত্রাণ প্রবেশ করলেও পুরো উপত্যকার জন্য তা ব্যাপক অপর্যাপ্ত। শত অনিশ্চয়তার মাঝেও একটু একটু করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে অসহায় ফিলিস্তিনিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।